আয় একটু বস, চিন্তা করিস না, ওরা চলে আসবে। মোয়াজ্জেম হোসেন দুদিকে মাথা নেড়ে বললেন, না, ওরা না আসা অবধি আমি বুঝতে পারবো না মেয়েটা কি অবস্থায় আছে, আল্লাহ ভালো জানে। আশফাক খানের অপরাধ বোধ আরো বেড়ে গেল। সাধারণ পরিবারের একটা মেয়ে তার পরিবারে এসে এই বিপদের সম্মুখীন হয়েছে। নির্দোষ মেয়েটি যে খান পরিবারের কারণেই এই বিপদে পড়েছে তা অস্বীকার করার উপায় নেই। আব্দুল গফফার খান মোয়াজ্জেম সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার ছেলের সবচেয়ে কাছের বন্ধু, তাই বন্ধুত্ব দৃঢ় করতেই তোমার মেয়ের সাথে এই বাড়ির ছেলের বিয়ে দিয়েছে সে। আজকের এই ঘটনার জন্য এই বাড়ির একজন হয়ে আমি তোমার কাছে মাপ চাই বাবা। যাই ঘটুক না কেন, তোমার মেয়ের বিন্দু মাত্র সম্মান কমবে না এই বাড়িতে। মোয়াজ্জেম সাহেব আব্দুল গফফার খানের হাত ধরে কেঁদে দিলেন। আশফাক খান প্রিয় বন্ধুর কাঁধ পেঁচিয়ে ধরে ভরসা দিল। সদর দরজার বাইরে থেকে বাবাকে কাঁদতে দেখে জিয়াদের চোখেও পানি চলে এলো। শার্টের হাত দিয়ে পানি মুছে দৃষ্টি দিল গেটের দিকে। বোনের আসার অপেক্ষা করছে সেই। 1-2 ঘন্টা আগেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে তা চিন্তাটাও আসেনি। রাতের খাবার শেষ করে পড়ায় মশগুল ছিল সে। তখনই নিচ থেকে তার মায়ের আর্তনাদ ভেসে আসলো। কুহুর নাম ধরে চিৎকার করছেন তিনি। পরপর ভেসে আসলো বাবার উত্তেজিত কণ্ঠ। জিয়াদ তৎক্ষণাৎ দৌড়ে নিচে এসে দেখল শিরিনা বেগম সোফায় বসে কাঁদছেন। তাকে ধরে রেখেছেন জয়া বেগম, আর তার বাবা উত্তেজিত হয়ে বেরিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু তাকে শক্ত করে ধরে রেখেছে শাহাদের চাচা এমদাদ খান। আস্তে আস্তে জিয়াদের সবটাই বোধগম্য হলো। কুহু কিডন্যাপ হয়েছে, আর তার খবর নিয়েই এসেছে এমদাদ খান আর জয়া বেগম। সাথে এসেছেন এক গার্ড। গাড়িতে বসে লুকিয়ে জিয়াদ অনেক কেঁদেছে। ক্রাইম শোগুলোতে এরকম কিডন্যাপিং কেস অনেক দেখেছে। ম্যাক্সিমাম কেসগুলোতেই শেষে পরিণতি হয় মৃত্যু। প্রিয় বোনের ক্ষেত্রে এমন কিছু ভেবে তার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। খান বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছিল বাবার সাথে সেও যাবে কুহুকে খুঁজতে। তখন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আটকে দেওয়া হলো। এরপরই কুহুকে পাওয়ার খবর পাওয়া গেছে। জিয়াদের সমস্ত রাগ পড়েছে এই খান বাড়ির উপর। তার বোন তো কারো ক্ষতি করেনি, তাকে কেন কেউ কিডন্যাপ করবে? বরং খান বাড়ির বউ হওয়ার জন্যই তার বোনকে আজ এই বিভীষিকাময় অবস্থায় সম্মুখীন হতে হলো। বেশ কিছুক্ষণ পর খান বাড়ির বিশাল গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। সবাই সচেতন হলো গাড়ির শব্দে। পুরুষরা সবাই ছুটে বাইরে এলেন। মহিলারাও চলে আসলো তাদের পিছু পিছু। গাড়িগুলো থেকে গার্ড বের হয়ে পজিশন নিয়ে দাঁড়ালো। দুটো গার্ড গিয়ে শাহাদের গাড়ির দরজা খুলে দিল। শাহাদ বের হয়ে কুহুর দিকে দরজাটা খুলে কুহুকে ধরে বের করলো। বের হওয়ার সময় কুহু অভিমানী দৃষ্টিতে শাহাদের দিকে তাকালো। চোখাচোখি হলো শাহাদের শান্ত চোখের সাথে। শাহাদ কোনো প্রতিক্রিয়া না জানিয়ে কুহুকে ধরে সদর দরজার দিকে আগালো। সবার দিকে তাকিয়ে কুহু নিজের বাবা মাকে দেখে চিন্তায় পড়ল। তার মানে তার বাবা মা জেনে গেছে? নিশ্চয়ই খুব চিন্তা করছে। মাকে কান্নারত অবস্থায় দেখে কুহু মা বলে ডেকে উঠল। শিরিনা বেগম হাউমাউ করে কেঁদে মেয়েকে জড়িয়ে ধরলেন। ড্রয়িং রুমে কুহুকে ঘিরে বসে আছে বাড়ির মহিলারা। বাড়ির পুরুষরা একটু দূরে বসে আলোচনায় ব্যস্ত। শাহাদও রয়েছে সেখানে। ঘটনার আদি থেকে অন্ত সব কিছু বর্ণনা করছে সে। আশফাক খান রাগে গর্জে উঠলেন, এর পিছনে অবশ্যই হিসামের হাত আছে, নয়তো অল্প বয়সী একটা ছেলের একা এত বড় কাজ করার সাহস হবে না। হিসামের উপযুক্ত শাস্তি পাবে। শাহাদ মাথা নেড়ে বলল, না বাবা, হিসাম ভাইয়ের এখানে হাত নেই। হাসিব ছেলেটার বয়স অল্প, কোনো কিছু চিন্তা না করেই আবেগের বশে এই কাজ করেছে। হিসাম ভাই কখনো নারীদের অসম্মান করবে না। হিসামের পক্ষ নিয়ে কথা বলায় শাহাদের উপর বিরক্ত হলেন আশফাক খান। ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, সে যাই হোক, খানবাড়ির বউকে অসম্মান করার শাস্তি পেতে হবে ওদেরকে।
ব্যাপারটা ছড়িয়ে যাবে, তাই আমি থানা পুলিশ করলাম না, কিন্তু আমি কোনো মতেই ছেড়ে দিব না। সাহাদ আর কথা বাড়াতে চাইল না, অনুমতি নিয়ে উঠে পড়ল আলোচনা ছেড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঘরে যাওয়ার আগে আর চোখে একবার মহিলাদের মাঝখানে বসা কুহুকে দেখল। কুহুর মুখ থেকে ভয়ের ছাপ দূর হয়েছে। মা বাবাকে কাছে পেয়ে এখন বেশ আনন্দেই আছে সে। কুহুর এক পাশে বসেছে শিরিনা বেগম, আরেক পাশে রেজিয়া সুলতানা। জিয়াদ বসেছে কাছাকাছি আরেকটা সোফায়। সবাই কুহুকে এটা ওটা জিজ্ঞাসা করছে। শিরিনা বেগম মেয়ের কোনো ক্ষতি হলো কিনা সেই ব্যাপারে নিশ্চিন্ত হলেন। সবার সাথে কথা শেষ করে কুহু তার মাকে নিয়ে ঘরে এলো। ঘরে এসে সাহাদকে খুঁজলো। স্টাডি রুমের দরজা হালকা ফাঁক হয়ে আছে দেখে বুঝতে পারলো সাহাদ এখন স্টাডি রুমে। শিরিনা বেগম বললেন, যা হাত মুখটা ধুয়ে আয়, এভাবে ঘুমাতে পারবি না। কুহু হতাশ কণ্ঠে বলল, শুধু হাত মুখ ধুয়ে আসলে হবে না মা, গোসলই করতে হবে। দেখো কি কাদা লেগেছে পায়ে। অসময়ে গোসল করলে জ্বর আসবে তো। আসবে না, তুমি বসো, আমি চট করে গোসল করে আসি। কুহু জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। যতক্ষণ কুহু গোসল করলো শিরিনা বেগম ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কোনো সারা শব্দ না পেলেই চিন্তিত হয়ে কুহুকে ডাকলেন। কুহু বিরক্ত হয়ে তাকে বিছানায় বসতে বললেও তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন। সদ্য বিপদ থেকে মুক্তি পাওয়া মেয়েকে একা একা ছেড়ে দিবেন কি করে? কুহু বের হয়ে আসলে তাকে বিছানায় বসিয়ে আদর করে চুল মুছিয়ে দিলেন। অনেক দিন পর মায়ের আদর পেয়ে কুহু গলে গেল। মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, তোমাদের খুব মিস করি মা। শিরিনা বেগমের বুকের ভেতরটা মেয়ের জন্য কেঁপে উঠল। শ্বাস ছেড়ে কুহুর চুল মুছিয়ে দিয়ে বললেন, সংসার করতে এসে এসব বললে চলবে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে হবে, বুঝেছ? কুহু মাথা নেড়ে সায় জানালেন। শিরিনা বেগম কুহুকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে চলে গেলেন। কুহু নিঃশব্দে স্টাডি রুমের দরজা খুলে ভেতরে উকি দিল। বিশাল টেবিলের অপর প্রান্তের ফোমের চেয়ারে গা ডুবিয়ে বসে আছে সাহাদ। চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। কুহু দেখলো তার পরনে টি শার্ট ট্রাউজার, নিশ্চয়ই আগে ভাগে গোসল সেরে নিয়েছে। কুহুর একবার ডাক দিতে ইচ্ছা হলো সাহাদকে, কিন্তু দিল না। সাহাদের করা আচরণে এখনো তার মনে অভিমান জমে আছে, তাই ডাক না দিয়ে মুখ ফিরিয়ে চলে যেতে নিলেই সাহাদ বলে উঠল, ও কি মেয়ের আবার চলে যাচ্ছ কেন? কুহু চমকে ফিরে তাকালো, দেখলো সাহাদ চোখ মেলে তাকে আছে। ইশারা দিয়ে কুহুকে ডাকলো। কুহু যাবে না করেও অভিমানী মুখ করে পায়ে পায়ে এগিয়ে চলল সাহাদের দিকে। হাতের আঙ্গুলে ওড়না পেঁচিয়ে অন্যদিকে মুখ করে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সাহাদ বলল, আর একটু কাছে আসো। কুহু চোখ মুখে অনীহা ফুটিয়ে আরেকটু কাছাকাছি গেল। এবার সাহাদ সোজা হয়ে বসে হ্যাঁচকা টান দিয়ে কুহুকে নিজের কাছে টেনে নিল, নিজের কোলে বসালো। কুহু চমকে গিয়ে সাহাদের গলা জড়িয়ে ধরল। সাহাদ কুহুর অর্ধভেজা চুলে আঙ্গুল ছুঁয়ে বলল, গোসল করেছ? হ্যাঁ। গুড। সাহাদ বসা থেকে কুহুকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো বেডরুমের দিকে। কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। তারপর কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কুহু সাহাদের বুকে নাক ঘষে বলল, আমার উপর রাগ করেছেন? না, ভয় পেয়েছিলাম, খুব আতঙ্কগ্রস্ত ছিলাম। এমন বোকা মেয়ে বিয়ে করেছে তা কি আর জানতাম? আর আমিও যে এমন ধীর গতির মানুষকে বিয়ে করেছি তা কি আর জানতাম? খুঁজে বের করতেই কত সময় লাগিয়ে দিল। সাহাদ চোখ খুলে কুহুর দিকে তাকালো, মৃদু হেসে কুহুর গাল টেনে বলল, যে মেয়ে নিজে থেকে কিডন্যাপারদের গাড়িতে গিয়ে চড়ে বসে তার সাথে কথা বলে পারবো না। সাংঘাতিক মেয়ে তুমি। কুহু ঠোঁট ফুলিয়ে তাকালো সাহাদের দিকে। সাহাদ গভীর চুম্বন করলো কুহুর কপালে। কুহু জড়ানো কণ্ঠে বলল, ঘুমাবেন না? আর 2-1 ঘন্টা পরেই ভোর হবে, এই সময়টা তোমাকে ঘুমাতে দিব না। কুহু দুদিকে প্রবল মাথা নেড়ে নিঃশব্দে না বুঝালো। সাহাদ তা কেয়ার করলো না। দুষ্টু হেসে কুহুকে জড়িয়ে রাখা কার্যক্রম শুরু করে দিল। তৃপ্তি চিন্তিত মুখে বিছানায় বসে আছে। বিছানার উপর রিশাম ঘুমাচ্ছে। এত গন্ডগোলেও যে ছেলেটির ঘুম ভাঙেনি, এটাই আশ্চর্যের বিষয়। ছেলের মাথায় হাত বুলিয়ে বারান্দার দিকে তাকালো। সেখানে ইজি চেয়ারে হিশাম চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। তৃপ্তি কয়েকবার ডেকেছে, প্রতিবারই হিশাম ঘরে আসতে নাকচ করেছে। ভোর হতে আর দেরি নেই। এখনো যদি ঘরে এসে একটু বিশ্রাম না নেয় তবে অসুস্থ হতে পারে হিশাম। তৃপ্তি তাই বারান্দার দরজায় দাঁড়িয়ে বলল, ঘরে এসে ঘুমো, নয়তো শরীর খারাপ হবে।
হিসাম চোখ খুলে তাকালো। নির্ঘুম থাকার কারণেই কিনা চোখ দুটো লাল হয়ে আছে। হিসাম চেয়ার থেকে উঠে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে দৃষ্টি দিল বাইরের রাতের আকাশের দিকে। তৃপ্তি পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, আমি জানি তোমার ভেতর কি চলছে, কিন্তু যা হয়েছে তা আর বদলাবে না, তাই ভুলে যাও। আমার ভাই হয়ে হাসিব একটা নির্দোষ মেয়ের উপর কিভাবে অন্যায় করতে পারলো? ওর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? অন্যায় তো তুমিও করেছ। শাহাদকে বিনা দোষে চর মেরে অন্যায় করনি। হিসাম অপরাধী দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকালো। স্বীকার করতে চাইলো যে সে অন্যায় করেছে, কিন্তু পরক্ষণেই চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, শাহাদ আমার বাবার খড়ি, ও নির্দোষ না। আমি যা করেছি ঠিক করেছি। তৃপ্তি হতাশ কণ্ঠে বলল, আর কতদিন বিদ্বেষ পুষে রাখবে মনে? দেখলে তো তোমাদের প্রতিশোধ পরায়ণতার জন্য হাসিব কত বড় অন্যায় করেছে। তুমি এমন করে ও তো আরো বেপরোয়া হবে। এসব শিখবে তোমার কাছ থেকে। হিসাম অন্যদিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। তার মনে দ্বিধা দ্বন্দ্ব সব মিলিয়ে একাকার। আজকের ঘটনা অনেক কিছু বদলে দিয়েছে। তৃপ্তি নরম কণ্ঠে বলল, প্লিজ এসব থেকে ফিরে এসো। আমাদের ছেলেটার কথা একবার ভাবো। ও এসবের মাঝে বড় হলে হিংসা বিদ্বেষ শিখে বড় হবে। মানুষের প্রতি কোনো সম্মান। তৃপ্তির কথা শেষ হওয়ার আগেই হিসাম ঝড়ের বেগে ঘরে ঢুকে রিশামের পাশে শুয়ে পড়ল। আলতো করে জড়িয়ে ধরল রিশামকে। হিসামের ব্যবহারে তৃপ্তি হতাশ হলো না। সে জানে হিসামের নরম মন এখন প্রতিশোধের নেশায় ঢেকে আছে। সেই নেশা কাটতে পারলেই সব ঠিক হয়ে যাবে। খানবাড়িতে উৎসব মুখর পরিবেশ, সবাই আনন্দ করছে। গত রাতের ঘটনার প্রভাব সবাই কাটিয়ে উঠেছে। সকালে খবর এসেছে আনিশা প্রেগনেন্ট। খবর শুনে রেজিয়া সুলতানা প্রথমেই জানালেন আশফাক খানকে। আশফাক খান কিছুক্ষণ বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। চোখের পানি জমেছে ওনার। একমাত্র আদরের মেয়েকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই মেয়ে মা হতে যাচ্ছে, এমন সংবাদে আনন্দে তার চোখে পানি চলে এলো। তর্জনী দিয়ে চোখের পানি মুছলেন। মেয়ের সাথে ফোনে কথা বলে হৃদয়টা শীতল করলেন। আস্তে আস্তে বাড়ির সবাই জানলো বিষয়টা। রাফা রিদি খুশিতে লাফাতে লাগলো। ছোট নরম তুলতুলে একটা বাচ্চাকে কোলে নেওয়ার তর্স হয়েছে না তাদের। তার জন্য খেলনা কিনবে, বাগানে ফুল কুড়াবে, সবকিছু নিয়ে তাদের ব্যাপক উৎসাহ। আনিশা বাড়ির সবার সাথে ফোনে কথা বলল। কুহুর সাথে কথা বলার সময় কুহুকে সাবধান থাকতে বলল। এমন খুশির খবরে কুহু আনন্দের শেষ নেই। বাড়ির মহিলারা ব্রেকফাস্টই অনেকগুলো পদ রেঁধে ফেলেছে। বাজার থেকে মিষ্টি আনানো হলো। কুলসুম বেগম এমন সময়ে 2 রাকাত শুকরানার নামাজ পড়লেন। হাতে তসবি নিয়ে সভায় বসে সাহাত আর কুহুকে ডাকলেন। কুহু রান্নাঘরে ছিল। ডাক পেয়ে এসে দেখলো সাহাত আগে থেকেই বসে আছে। কুহুকে দেখে একবার তাকালো কুহুর দিকে। কুহু বসলে কুলসুম বেগম গম্ভীর কণ্ঠে বললেন, খুশির খবর তো শুনলে। বাড়িতে বাচ্চা আসা মানে আল্লাহর রহমত। বাচ্চা কাচ্চা ছাড়া বাড়ির প্রাণ থাকে না। এই বাড়িতে প্রাণ দেওয়া এখন তোমাদের দায়িত্ব। আমি কি বলছি বুঝতে পারছো তো? কুলসুম বেগম পাশাপাশি বসা সাহাত কুহু দুজনের দিকেই তাকালেন। সাহাত হালকা গলা ছাড়ল, বিনিময়ের সাথে বলল, বাবার সাথে দেখা করে কথা ছিল, আমি আসছি। সাহাত উঠে চলে গেল। পালিয়ে যাওয়া যাকে বলে আর কি। কুহু আর চোখে তাকিয়ে সাহাদের যাওয়া দেখলো। কেমন স্বার্থপর লোক, বউকে ফাঁসিয়ে দিয়ে নিজে ঠিকই কেটে পড়েছে। কুলসুম বেগম কুহুকে উদ্দেশ্য করে বললেন, পুরুষ মানুষের এসবে তেমন মন থাকে না। এসব নিয়ে মেয়েদেরকে ভাবতে হয়। শোনো নাথ বউ, আমি আমার বাড়িতে একটা বাচ্চা চাই। যেভাবে হোক তার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব। কুহু অন্না হাতে পেঁচাতে পেঁচাতে মাথা হেলিয়ে সায় দিল। তারপর আস্তে করে উঠে চলে গেল। কুলসুম বেগমের বিষয় ভালো লাগলো না, এদের দুজনের উদাসীনতা। বিরস মুখে বিড়বিড় করে বললেন, নিজের বাড়ির মেয়ে অন্য বাড়িতে খুশি এনে দিচ্ছে, আর আমার বাড়ি ধুধু মরুভূমি রয়ে গেল। কুহুর রান্নাঘরে এসে শিরিনা বেগমের পাশ ঘেঁষে দাঁড়ালেন। শিরিনা বেগম রেজিয়া সুলতানা আর জয়া বেগমের সাথে এসে রান্না করছেন, না করলেও শুনছেন না। 3 জন মিলে বেশ গল্প জুড়েছেন। কুহুর ছোঁয়া পেয়ে শিরিনা বেগম কুহুর দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলেন, কি হয়েছে? কুহু আমতা আমতা করে মৃদু কণ্ঠে বলল, দাদিজান কি সব বলে বাচ্চার কথা? শিরিনা বেগম কিছুক্ষণ হাঁ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণেই হেসে দিয়ে বললেন, বড়রা এমনই বলে, আমিও শুনেছি এসব।
সব মেয়েরই বিয়ের পর এসব শুনতে হয়, এগুলো নিয়ে মন খারাপ করলে চলে না। কিন্তু মা, উনি প্রায়ই বলে আমি এখন বাচ্চা কিভাবে আনবো ওনার জন্য। শিরিনা বেগম হতভম্ব হয়ে তাকালো, নিচু স্বরে বলল, কিভাবে আনবি মানে? কুহুও থতমত খেয়ে গেল। কি থেকে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। এদিকে ওদিকে তাকিয়ে সালাদের প্লেটটা হাতে নিয়ে তাড়াতাড়ি ডাইনিং এর দিকে চলে গেল। আশফাক খানের অফিস ঘরে মোয়াজ্জেম হোসেনকে নিয়ে আড্ডায় বসেছে সবাই। সাহাদ ঘরে ঢুকে এক কোনায় সোফায় গিয়ে বসলো। বিনীত কণ্ঠে মোয়াজ্জেম হোসেনকে সালাম দিল। মোয়াজ্জেম হোসেন সবার দিকে একবার তাকিয়ে আব্দুল গফফার খানকে উদ্দেশ্য করে অনুরোধের সুরে বলল, আমি একটা আবদার করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আব্দুল গফফার খান মাথা নেড়ে অনুমতি দিলেন। মোয়াজ্জেম হোসেন বললেন, বিয়ের পর মেয়েটা আর বাপের বাড়িতে যায়নি। আপনাদের অনুমতি থাকলে আমি কুহুকে কয়েকদিনের জন্য সাথে করে নিয়ে যেতাম। শ্বশুরের কথা শুনে সাহাদ সোজা হয়ে বসলো, তাকালো তার বাবার দিকে। আশফাক খান তাকালো আব্দুল গফফার খানের দিকে। আব্দুল গফফার খান বললেন, তোমার মেয়েকে নিয়ে যাওয়ার অধিকার তোমার আছে, তবে সাহাদের মতো থাকলে আমাদের তো কিছু বলার নেই। সবার দৃষ্টি সাহাদের দিকে ঘুরে গেল। সাহাদ দ্বিধা নিয়ে বলল, ঠিক আছে, কুহুর যেতে ইচ্ছে হলে কুহু যাবে। খাওয়া শেষে সাহাদ কাজে বেরিয়ে যাওয়ার অভ্যাস থাকলেও আজ সে তার ঘরে আসলো। আসার সময় কুহুকে ইশারায় ঘরে আসতে বলল। কুহু ঘরে আসতেই টেনে নিজের কাছে এনে বাহুবন্দি করে বলল, আমাকে ছাড়াই বাপের বাড়ি চলে যাচ্ছে যে, আমাকে মিস করবে না? কুহু সাহাদের পাঞ্জাবির বোতাম নড়াচড়া করে বলল, তবে আপনিও চলেন সাথে, বাবা আপনাকে যেতে বলেনি? বলেছে, কিন্তু কাজ ফেলে যায় কি করে? হুট করে শ্বশুরমশাইকে শত্রু মনে হচ্ছে বাংলা সিনেমার ভিলেন। কুহু হো হো করে হেসে দিল। হাসতে হাসতে লুটিয়ে পড়ল সাহাদের বাহুতে। সাহাদ শক্ত বাহুবন্দিতে লুটিয়ে পড়া কুহুকে ধরে রাখল। শক্ত বন্ধনের আভাস পেয়ে কুহু নিজের ভার ছেড়ে দিল। সাহাদ মৃদু হেসে স্ত্রীর চোখে তাকিয়ে স্ত্রীর হাসি দেখল। এই চঞ্চলা হাসি কয়েকদিন বোধহয় আর দেখা হবে না। হাসিফ বিছানার কোনায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। গত রাত থেকেই এইভাবে বসা সে। মাঝখানে একবার এইভাবে বসে খাটে মাথার দিয়ে ঘন্টা দুয়েকের জন্য ঘুমিয়েছিল। সকালে ঘুম ভেঙেছে তার মায়ের ডাকে। তৃপ্তিও ডেকে গেছে কয়েকবার, কিন্তু হাসিব দরজা খুলেনি। এইভাবেই বসে আছে। হিসামের মুখোমুখি হতে সাহস পাচ্ছে না। জেদের বসে এত বড় কাজটা করার সময় তার তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পারছে। সে যে একটা নির্দোষ মেয়ের কত বড় ক্ষতি করতে চাচ্ছিল তা বুঝতে পারছে। মেয়েটা যে সামাজিকভাবে কত বড় অপরাধের মুখোমুখি হতো তা বুঝতে পেরে ভেতরে ভেতরে গুমরে মরে যাচ্ছে। চৌধুরী বাড়ির সম্মান সে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সাহাদ খানের উপর প্রতিশোধ নিতে গিয়ে সাহাদ খানের কাছে হিসামকে অপমানিত করেছে সে। এত সব চিন্তা করে মাথার চুল টেনে ধরল। দরজার শব্দে মাথা তুলে তাকালো। তৃপ্তি ডাকছে। সাথে এসেছে রিশাম। আধো আধো কণ্ঠে চাচ্চু বলে সম্বোধন করে ডাকছে। হাসিব এখন আর বসে থাকতে পারল না, উঠে গিয়ে খুলে দিল দরজা। রিশাম হাসিবকে দেখে হাসলো, হাত বাড়িয়ে দিল হাসিবের দিকে। হাসিব রিশামকে কোলে তুলে গালে চুমু খেলো। তৃপ্তি বলল, ফ্রেশ হয়ে খেতে এসো, সকাল করে দুপুর হচ্ছে। হাসিব অপরাধী চোখে তাকালো। এদিকে ওদিকে তাকিয়ে কিছু দেখলো। হাসিবের মনোভাব বুঝতে পেরে তৃপ্তি বলল, তোমার ভাই নেই বাড়িতে, একটু আগেই বেরিয়েছে। এই কথা শুনে হাসিব যেন কিছুটা সাহস হলো। রিশামকে কোলে নিয়ে ঘরে ঢুকে গেল। রিশামকে সাথে নিয়েই ফ্রেশ হবে সে। মোশাররফ আলী উপরের পাটির দাঁত দিয়ে জিভে কাটা জায়গাটায় আনমনে স্পর্শ করছে। তার চোখের দৃষ্টি ক্রোধে পরিপূর্ণ। হয়তো সাহাদের জিভ কাটার দৃশ্যটা মনে পড়েছে। নাইমুল বিরস মুখে মোশাররফ আলীর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, হিসাম চৌধুরী কখন আসবে? এভাবে সময় নষ্ট করলে আমার চলে না। এই সময়টাতে কয়েকটা মামলা ডিসমিস করতে পারতাম। মোশাররফ আলী অমায়িক হেসে বলল, হিসাম আসুক, এই সময়টাতে আমরা একটু গল্প টল্প করলে অসুবিধা কি? নাইমুলের মুখ কুঁচকে গেল, বলল, আপনার সাথে গল্প টল্প আবার কি করব? আপনি কি আমার প্রেমিকা? মোশাররফ আলী জিভে কামড় দিলেন, বললেন, নাউজুবিল্লাহ। আমি গল্প করি টাকার সাথে। টাকা ফেলবেন, কাজ করব। চোখের পলকে খুন করে লাশ ভ্যানিশ করে দেবো। যত টাকা ততক্ষণ। কিন্তু হিসামের কাছ থেকে টাকা নিয়েও তো তুমি কিছু করতে পারলে না। সাহাদ খানের একটা চুলও তো ছিঁড়তে পারলে না। উল্টো শুনলাম
সাদ খানই তোমার এক লোককে নিজের বিশ্বস্ত বানিয়েছে। সেই লোক তোমার সমস্ত সিক্রেট ফাঁস করবে সাহাদের কাছে। সেই হিসেবে তোমাকে এখন কাজ দেওয়াই তো লস প্রজেক্ট। নাইমুল কড়া চোখে তাকালো। তার চেয়ারের দুপাশে দুজন চামচা দাঁড়ানো। তাদের সামনে এরকম অপমান সে গিলতে পারছে না। চল শক্ত করে বলল, এসব আমি হিসাম চৌধুরীর সাথে বুঝবো, আপনার সাথে না। এখন থেকে আমার সাথে বুঝবে। আমি এই দলের সিনিয়র নেতা। হিসাম আমার পরামর্শে চলে, তুমিও চলবে। বুড়া মানুষ, একটা টিপ দিলেই দুনিয়ার খেলা খতম, আর আপনি কিনা আমাকে পরামর্শ দেখান। মোশাররফ আলী থতমত খেল। আবারও ওমাইক হেসে বলল, না না, আমরা তো একই দলের। আমাদের মতো লোকের পরামর্শ করে চলতে হবে, না হলে সাহাদ খান আর হিসাম চৌধুরী এদের জন্য খেটে খুটেও শেষে লসই আমাদের। মানে? মোশাররফ আলী একটু এগিয়ে বসলো। চাপা স্বরে ষড়যন্ত্র করার সুরে বলল, অন্যের কামড়াকামড়িতে সাহায্য করে আমাদের কি লাভ বলো? তার চেয়ে ওদেরকে কামড়াকামড়ি করতে দিয়ে আমাদের আখের গোছানো ভালো না? এই যেমন ধরো, তোমার দরকার টাকা আর আমার দরকার এলাকার এমপির পদ। আমি একা করার চেয়ে দুজনে মিলে দুটো জিনিস বাজেয়াপ্ত করতে সহজ হবে না? হিসাম চৌধুরী এলাকার এমপি হলে অবৈধ ব্যবসা বাণিজ্য দিয়ে বেশি টাকা তো কামাতে পারবো না। নাইমুল ভ্রুকুচকে তাকিয়ে আছে মোশাররফ আলীর দিকে। এই লোক এক দল থেকে অন্য দলে কেন এসেছে এখন সে বুঝতে পারছে। হিসামের প্রতি বিশ্বস্ত থাকলে এক্ষুনি গুলি করে এর ভবনীলা সঙ্গ করে দিত, কিন্তু দালালিতে তার কোনো আগ্রহ নেই। তার দরকার টাকা আর এই শহরের আন্ডারওয়ার্ল্ডের পূর্ণ ক্ষমতা। এটা যদি মোশাররফ আলীকে দিয়ে আসে তাতেও তার অসুবিধা নেই। রাতে বাড়ি ফিরে শাহাদের বড্ড সমস্যা হলো। একা ঘরে তেমন ভালো লাগলো না। সে চলে এলো তার স্টাডি রুমে। এখানেও ভালো লাগছে না। কুহু থাকাকালীন স্টাডি রুমে বসে কাজ করলেও বেডরুম থেকে কুহুর হাসির শব্দ আসতো। গ্রুপ কলে বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার আওয়াজ পাওয়া যেত, কিন্তু এখন একদম নীরব। অথচ কয়েক মাস আগেও সে এরকম একা ঘরেই থেকেছে। এরকম নীরবতাই ছিল তার প্রিয়, কিন্তু এখন কেমন দমবন্ধ লাগছে। বিয়ে করে আরও যন্ত্রণা হয়েছে। সাত কিছুক্ষণ পায়চারি করলো। ঘরে গিয়ে শূন্য বিছানার দিকে তাকিয়ে রইল। কুহু থাকলে এখন বিছানার উপর হয়ে শুয়ে ফোন টিপত। সাত মাইন্ড ফ্রেশ করার জন্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। একদিনও হয়নি বউ বাপের বাড়ি গেছে, এখনই এরকম অবস্থা হলে বাকি দিনগুলো কিভাবে থাকবে? ঘড়িতে দেখলো রাত 11টা বাজে। এখন কি যাবে কুকুর বাড়িতে? ওর বাবা মা তো যেতে বলে দিয়েছে, কিন্তু এভাবে যাওয়া কি উচিত? নির্লজ্জ দেখাবে না? সাহাত মন থেকে এই ব্যাপারটা ঝেড়ে ফেলে দিল। পুরুষ মানুষের নির্লজ্জ হওয়া উচিত না। এই ধরনের কাজ সে কোনোদিনই করবে না। যেতে হলে কাল সকালে গিয়ে কুহুকে চোখে দেখা দেখে চলে আসবে। এরকম চিন্তা করে সাহাত লাইট অফ করে ফাঁকা বিছানায় শুয়ে পড়ল। এর 5 মিনিটের ব্যবধানে খানবাড়ির ড্রাইভওয়েতে সাহাতকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল। ফাঁকা রাস্তার এক টানে গাড়ি নিয়ে চলে এলো কুহুর বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে কুহুর ঘরের বারান্দার দিকে তাকালো। বিয়ের দিন এই বারান্দাতেই কুহু এসে দাঁড়িয়েছিল। একটু ভেবে পকেট থেকে ফোন বের করে কল করলো কুহুকে। কল ধরলো না কেউ। কয়েকটা কল দেওয়ার পর অস্থির লাগতে শুরু করলো। গেটের সামনে পায়চারি করতে করতে আরও একটা কল দিল। কল রিসিভ হলো এবার। সাহাত যেন হাতে আকাশের চাঁদ পেল। অস্থির হয়ে বলল, কোথায় ছিলে তুমি? কল ধরছো না কেন? কখন থেকে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে? ওপাশ থেকে বিস্ময় মিশ্রিত কণ্ঠে জিয়াদ বলল, আপনি এত রাতে আমাদের বাড়ির সামনে এসেছেন? সাহাত থতমত খেয়ে গেল জিয়াতের কণ্ঠ শুনে। ওপাশ থেকে ভেসে আসলো জিয়াতের চিৎকার। সে চিৎকার করে তার মাকে ডাকছে, সাহাদের আসার খবর জানাচ্ছে। সাহাদ তাড়াতাড়ি কলটা কেটে দিল। গাড়ির দরজা খুলে গাড়িতে বসে পড়ল। তর্জনী দিয়ে কপাল চুলকালো। কুহুকে এক নজর দেখে চলে যেতে চেয়েছিল সে। কল দিয়েছিল যাতে কাউকে না জানিয়ে বারান্দায় এসে একটু দাঁড়ায়। এখন তো পুরো বাড়ি জেনে গেল। এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত তার। তো মাঝরাতে নতুন জামাই চুপি চুপি শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, এর চেয়ে লজ্জার কি আছে? সাহাদ গাড়ি স্টার্ট দিতে নিবে, তখনই কুহু বারান্দার লাইট জ্বলে উঠল। সাহাদ তাকালো বারান্দার দিকে, দেখলো হন্ততন্ত হয়ে কুহু এসে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়েছে। হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাহাদের গাড়ির দিকে।
সাহাদ সব ভুলে কুহুর দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে এক জনম পর সে কুহুকে দেখছে। তার ঘোর কাটলো গেট খোলার শব্দে। দেখলো কুহুর বাবা মুয়াজ্জেম সাহেব চিন্তিত মুখে বের হয়ে এসেছেন। পিছু পিছু এসেছে জিয়াদ। সাহাদের গাড়ি থেকে বের হওয়া ছাড়া উপায় রইল না। সাহাদ বের হয়ে সালাম দিল। মুয়াজ্জেম সাহেব সালামের জবাব দিয়ে জানতে চাইলেন, হঠাৎ এত রাতে কিছু হয়েছে? সাহাদ গলা পরিষ্কার করলো। বেশ বিব্রত অনুভব করছে সে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, জি না, সব ঠিক আছে, ওদিক দিয়ে যাচ্ছিলাম তাই। সাহাদের কথা কেড়ে নিয়ে জিয়াদ বলল, ভাইয়া আসলে আপুর কাছে এসেছে, তাই না ভাইয়া? সাহাদ আরো বিব্রত হলো। এবার জিয়াদের দিকে আর একবার মুয়াজ্জেম সাহেবের দিকে তাকালো। মুয়াজ্জেম সাহেব এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি সাহাদকে বাড়িতে নিয়ে আসলেন। শিনা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মেয়ের জামাইকে আপ্যায়ন করতে। কুহু নিচে নেমে আসলো। তার বিস্ময় যেন কাটছেই না। সাহাদ রাতে খেয়ে আসলেও শিনা বেগমের অনুরোধে আরেকবার খেতে হলো তাকে। তার সংকোচের সীমা রইল না। প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে টি শার্ট আর ট্রাউজার পরে, তাও আবার খালি হাতে। অন্তত পাঞ্জাবিটা তো গায়ে দিয়ে আসতে পারত। কুহুর ঘরে সাহাদ এদিকে ওদিকে হেঁটে হেঁটে দেখছে। মেলি সাজে সাজানো ঘরটা, খাটের স্ট্যান্ডের রঙিন কাপড় মুড়ানো, মাথার উপর কি সব ঝুলছে, দেওয়ালে দেওয়ালে স্টিকার লাগানো। সাহাদ বেশ আগ্রহ নিয়ে সেসব দেখছে। কুহু যে শ্বশুরবাড়ি গিয়ে তার ঘরটাকে এভাবে সাজায়নি তা ভেবে বেশ আশ্চর্য হলো সাহাদ। দরজা খুলে কুহু এসে ঢুকলো। ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে উড়ে চলে এলো সাহাদের কাছে। এরকম হঠাৎ আগমন সাহাদ ভোরকে গিয়ে তাকালো। কুহু আহাজারি করে বলল, মাঝরাতে আসার দরকার কি ছিল? সবার সামনে কি লজ্জাই না পেলাম? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সাহাদ বলল, তুমি খুশি হওনি? কুহু উত্তর দেওয়ার আগেই সাহাদ কুহুকে কাছে টেনে বলল, খুশি না হলে সমস্যা নেই, আমার বউকে আমি দেখতে এসেছে, এতে কোনো কিছুর ধার আমি ধারি না। কুহু লাজুক হাসলো, বলল, দাদিজান শুধু বাচ্চার কথা বলে বলে তাড়াতাড়ি করে বাচ্চা নিতে। সাহাদ কুহুর কানে ফিসফিস করে বলল, তাহলে চলো তাড়াতাড়ি করে। কুহু মুখে বলে, ধ্যাত। সাহাদের বুকে আলতো করে কিল দিল। সাহাদ মুগ্ধ চোখে তাকালো কুহুর দিকে। সারা জীবন এক ধ্যানে তাকিয়ে থাকলেও ক্লান্তি আসবে না। সে কুহুর অবনত লজ্জা মিশ্রিত মুখটা তুলল। গভীর ভালোবাসায় কুহুর কপালে ঠোঁট ছোঁয়ালো। এর কিছুক্ষণের মাঝেই তাদের ঘরের লাইট অফ হয়ে গেল। কুহুদের বাড়ি থেকে সাহাদের ফিরতে ফিরতে সকাল পেরিয়ে প্রায় দুপুর হয়ে গেল। অনেক আগেই চলে আসতে চেয়েছিল, কিন্তু শিরিনা বেগম কিছুতেই না খাইয়ে ছাড়বেন না। শেষে সাহাদকে গোসল করে খেয়ে দিয়ে আসতে হলো। খান বাড়িতে যখন ঢুকলো তখন বাড়ির মহিলারা খেয়ে দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছে। সাহাদকে দেখে সবাই একযোগে তাকালো। সাহাদ সবাইকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত হলো। সবাই যে শুধু তাকিয়ে আছে তা না, মুখ টিপে হাসছে। রেজিয়া সুলতানা ছেলেকে জিজ্ঞেস করলেন, কুহু ঠিক আছে? হ্যাঁ আছে। সাহাদ এটা বলে ধূপধাপ সিঁড়ি পেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সাহাদ চলে যেতেই মালা আর জয়া বেগম অট্ট হাসিতে ফেটে পড়ল। রেজিয়া সুলতানাও হাসলেন নিঃশব্দে। এদের মধ্যে সবচেয়ে বেশি খুশি হলেন কুলসুম বেগম। তিনি হাসি হাসি মুখে পান চাবাচ্ছেন। নাতির যে সুমতি হয়েছে এতে তিনি খুশি। বউ বাপের বাড়ি গেলে রাত বিরাতে বউয়ের কাছে ছুটে যাওয়া পুরুষিতেও আসল পুরুষ। সাহাদ ঘরে এসে পাঞ্জাবি পায়জামা পরে আবার বের হলো তার গন্তব্য পার্টি অফিস। সেখানে গিয়ে সবাইকে পাওয়া গেল। গুটি কয়েক ছেলে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে অলস সময় পার করছে। তমালকে দেখা গেল মিটিং রুমের চেয়ারের উপর হেলান দিয়ে বসে ঝিমুচ্ছে। সাহাদ আসার আভাস পেয়ে সবাই মোটামুটি গা ঝাড়া দিয়ে উঠল। সবাই এসে জড়ো হলো মিটিং রুমে। তমালও উঠে দাঁড়ালো। সাহাদ প্রশ্ন করল, সবাই কোথায়? তমাল উত্তর দিল, স্যার আর সিনিয়র সব নেতা নির্বাচনী এলাকায় পরিদর্শনে বের হয়েছে। সাহাদ কিছুক্ষণ টেবিলের দিকে তাকিয়ে বসে রইল। একটা ছেলেকে ডেকে পাশের দোকান থেকে সবার জন্য চা বিস্কিট আনার কথা বলল। তারপর সবাইকে জড়ো করে কাজে লেগে পড়ল। পোস্টার ব্যানারের ডিজাইন নিয়ে আলোচনা করলো। কথায় কথায় ব্যানার আর পোস্টার লাগানো হবে তার একটা সম্ভাব্য তালিকা তৈরি করলো। পরে সিনিয়রদের সাথে মিটিংয়ে বসে চাইলে চেঞ্জ করে নিতে পারবে। নির্বাচনের বাজেটটা বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবে দলের সিনিয়ররা, তাই এ বিষয়ে সে তেমন কোনো প্ল্যান করলো না। কোন এলাকায় কখন নির্বাচনীয় প্রচারে যাবে তার লিস্ট করলো।
মিছিলের স্লোগান কেমন হবে তা ছেলেদেরকে নিয়ে ঠিক করলো। কোন স্লোগান কেমন লাগবে তা ছেলেরা স্লোগান প্র্যাকটিস করেও দেখলো। এসব করেই শাহাদের সারা দিন পার হলো। আপাত দৃষ্টিতে কাজ খুব কম মনে হলেও তার ঠিকঠাক প্ল্যান করতে গিয়ে ঘাম বেরিয়ে গেল। নির্বাচনের প্রচার যেমন তেমন হলে চলবে না, বিরোধী দলের সাথে টক্কর দেওয়ার মতো হতে হবে। দুপুরের খাওয়া দাওয়া শাহাদ অফিসেই করলো। সন্ধ্যার মধ্যে কাজ শেষ হলেও শাহাদ বাড়ি ফিরল না, দলের ছেলেদের সাথে আড্ডায় বসে গেল। বউ যেহেতু বাপের বাড়ি, তাই ঘরে ফেরার বিষয়ে কোনো তাড়া নেই। সারাদিন একবার কুহু কল দিয়েছিল। ব্যস্ততার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেনি শাহাদ। আর এত ছেলেদের সামনে চাইলেও বউয়ের সাথে কথা বলা যায় না। এইবার ফাঁকা পেয়ে পার্টি অফিসের বারান্দার চেয়ারে বসে কুহুকে কল দিল। ওপাশ থেকে ভেসে আসলো কুহুর উচ্ছ্বাসিত কণ্ঠ। বোঝাই যাচ্ছে বাপের বাড়িতে খুব আনন্দেই আছে কুহু। তবে কুহুর আনন্দে শাহাদ আনন্দিত হলো না। তার বউ তাকে ছাড়া আনন্দে আছে বিষয়টা তার জন্য তেমন আনন্দের না। সে মলিন কণ্ঠে প্রশ্ন করলো,